রমজান। ধমকে উঠে নোমান মাহবুব। রমজান মিয়া চুপ করে যায়, তবে শানিত চাহনি দামিনীর উপরে নিবদ্ধ। নোমান মাহবুব উঠে এসে দামিনীর মুখোমুখি দাঁড়ায়। দামিনী চোখে চোখ রাখে, নজর ঝুঁকায় না। নোমান মাহবুব শান্ত চোখে তাকিয়ে বলে, এখানে আসার কারণ? তোমরা সবাই এমন করছো কেন? আমরা কি তোমাদের বাড়িতে থাকতে এসেছি নাকি? জানো না, অতিথি নারায়ণ, তাদের সেবা যত্ন করতে হয়। চোখ উল্টিয়ে স্পষ্ট গলায় বলে শুভা। নোমান মাহবুব দামিনী থেকে নজর সরিয়ে বাচ্চা মেয়েটার দিকে তাকায়। আশ্চর্য, তিনি রাখতে পারছেন না। বাচ্চা মেয়েটার মুখে এক আলাদাই দুরুতি ছড়ানো। ঘোরের মাঝে হাত বাড়িয়ে দেয় শুভার দিকে। শুভা ভয়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে নেয়। নোমান মাহবুব হাত গুটিয়ে নেয়। দামিনী বাঁকা চোখে তাকিয়ে বলে, রিজকে ডাকুন বড়বাবু, ও আসতে বলেছিল বিধায় এসেছি, নয়তো আপনাদের মতো সাধু সন্ন্যাসীদের বাড়িতে পা রাখার ইচ্ছে নেই আমার। নোমান মাহবুবের কপালে ভাঁজ পড়ে। রিজকে কিসের দরকার? উত্তরমুখী সিঁড়ির দিকটায় সুরেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, সরেলা, যাও, রিজকে ডেকে আনো। দামিনী সুরেলার দিকে তাকাই। তবে রিজের বউ, সিনান চালের বোন সুরেলা। ভাইয়ের সাথে চেহারায় মিল আছে বেশ। সুরেলা কিছু বলবে, পাশে দণ্ডায়মান রওশন বলে, ডাকতে হবে না, রিজ ভাই তো সিঁড়িতেই দাঁড়িয়েছে। সবাই সিঁড়ির দিকে তাকাই। গায়ে ধূসর শার্ট আর কালো প্যান্ট, সাদা কেটসে ঠকঠক শব্দ তুলে নিচে নেমে আসেন নরিজ। সুরেলার দিকে শক্ত চোখে চেয়ে এগিয়ে যায় দামিনীর দিকে। সুরেলা ছোট ছোট চোখে চেয়ে ভাবুক স্বরে ফিসফিস করে বলে, রওশন ভাই, এই প্যারি দামুই তবে মিনি। রিচ ভাই ওর কথা বলতো মাঝে মাঝে। মহিলা না মুসলমান লোকের সাথে ভেগে গেছিল। বাচ্চা মেয়েটা নিশ্চয় ওদের সন্তান। এখন কথা হলো, যার সাথে ভেগে গেছিল সেই লোক, মানে বাচ্চা মেয়েটার বাবাকে। রিজ ভাইও কিন্তু হতে পারে। ভাইয়ের সাথে কিন্তু মিনির সেই একটা ভাব হয়েছিল। রওশন সুরেলার মতোই ফিসফিসিয়ে বলে ওঠে। সুরেলা রওশন ভাইয়ের দিকে তাকায়, চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। রওশন হেসে বলে, মজা করছিলাম, তবে হতেও পারে। চেয়ারম্যান বাড়িতে আগুন লাগিয়ে দিব। মনে রাখবেন, আমি সিনান সালের বোন। ধন্য তুমি, ধন্য তোমার খিটখিটে ভাই। এখন সামনে তাকাও আর মুক্তের নাট্য উপভোগ করো। সামনে তাকাতেই ইশারা করে বলে রওশন। সুরেলা দামিনীর দিকে তাকে। মহিলা দেখতে বেশ আকর্ষণীয়, পশ্চিমবঙ্গের বাঙালিয়ানা লক্ষ্য করা যায়। সুরেলা তার জনাবের পানে তাকিয়ে মুচকি হাসে। জনাবের উপর ভরসা করাই যায়। নরিজকে দেখে দামিনীর আঁচলে লুকিয়ে থাকা শুভা বেরিয়ে আসে। নরিজ তার গাল টিপে বলে, সুভাষিনী কেমন আছে? একটুও ভালো না। তোমার বাড়ির কেউই ভালো না। অতিথিদের সাথে কেউ এমন আচরণ করে? ওই আন্টি আঙ্কেল অনেক বকেছে আমাদের। শুভা রেবেকা বানু আর রমজান মিয়ার দিকে কথা আঙ্গুল তাক করে রিনরিনিয়ে গলে অভিযোগ শোনায়। নরিজ ফোঁস করে শ্বাস ফেলে বলে, সবাইকে বকে দিব আমি। ওই যে বউটাকে দেখছো, আমার বেগম, বুঝলে? ওর সাথে যাও। আমাদের বাড়ির ছাদে অনেক ফুল আছে, তোমাকে কুড়িয়ে দিবে। শুভা সুরেলার দিকে তাকায়, একটু ইতস্তত বোধ করে মায়ের আঁচল চেপে বলে, বউটা যদি পচা হয়? নরিজ সুরেলার দিকে তাকিয়ে বলে, হাল্লা, পচা হবে কেন? বউটা ভারী টক ঝাল মিষ্টি, তুমি গিয়েই দেখো। শুভা মাথা তুলে মায়ের দিকে তাকায়। দামিনী মুচকি হেসে যেতে বলে। শুভা ঘাগরা উঁচিয়ে গুটি গুটি পাই সুরেলার দিকে এগিয়ে যায়। রওশন সুরেলার দিকে মুখ এগিয়ে নিয়ে নিচু স্বরে বলে, রিজ ভাই চাইছে না তুমি এখানে উপস্থিত থাকো। যাও যাও, হলেও হতে পারে সতীনের মেয়েকে ছাদ বিলাস করিয়ে আনো। সুরেলা রাগে চোখেছি রওশনের হাতে চিমটি কাটল। কারো খুব ধারালো শক্ত চাহনি অন্তরালে রয়ে যায়। শুভা সুরেলার হাত ধরে বলে, টক ঝাল মিষ্টি বউ, আমাকে ফুল দেবে? কৃষ্ণ ঠাকুরকে মালা গেঁথে দেব? বাচ্চাটাকে দূর থেকে বেশ লাগছিল, কাছ থেকে মনে হচ্ছে জলজ্যান্ত পুতুল। দুধে আলতা গায়ের রং, তারপর সব রঙের মিশেলে ঘাগরায় মনে হচ্ছে রামধনু নিচে নেমে এসেছে। অবশ্যই, তোমার যত ইচ্ছে নিও। বলে শুভাকে নিয়ে চলে যায় সুরেলা। তাদের প্রস্থানে সবাই নরিজা দামিনীর দিকে তাকায়। তো সুভাষিনী, তোমার বাবা নাই? থাকবে না কেন গো? ও, তোমার বাবা তোমার সাথে থাকে না?
না, কোথায় থাকেন? বিলেত থাকে। সুবার জবাবে সুরেলা ঠোঁট চোখা করে ও বলে চুপটি মেরে যায়। দোনামনায় ভোগে যে বাবার নাম জিজ্ঞাসা করবে কিনা। সুবাসিনী মুগ্ধ চোখে বাড়ির আনাচে কানাচে চোখ বুলাই। বিনোদাদের বাড়ি থেকেও এই বাড়ি বেশি সুন্দর। সাদা সাদা দেওয়ালে সুন্দর কারুকার্য খচিত। তোমার বাবার নাম বলতে পারো? সুরেলার প্রশ্নে সুভা প্রসারিত হেসে বলে। পারি তো, সুবার বাবা নিশান। সুরেলার কপালে ভাঁজ পড়ে। নামটা যেন চেনা চেনা লাগছে, তবে সে বেশি ঘাটে না। নামটা তার জনাবের না, এতেই দুনিয়ার শান্তি। সুভা সুরেলাকে পিছন ফেলে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে এক কিশোরী, পিঠ দেখা যায় দূর থেকে। সুভা ভীত চিত্রে থেমে যায়। সুরেলা এগিয়ে এসে শুধায়। থামলে কেন? ওটা কি পেতনি? ছাদের কিশোরীর দিকে আঙ্গুল তাক করে বলে সুভা। সুরেলা ভুর কুচকে যায়। এ যে রূপসা, সে দ্রুত পায়ে এগিয়ে যায়। ভয় ডয় নেই নাকি মেয়েটার? বাইরে পা ঝুলিয়ে বসে আছে। এই রূপসা, এখানে কি করছো তুমি? নামো উপর থেকে। আল্লাহ, নিচের দিকে তাকালেই তো 5-8 সুরভাবির আওয়াজে কিশোরী কর্ণগহ্বরে প্রবেশ করলো ভাবলেশীন ভাবে বসে রয়। উদাসী গলায় বলে। একা ঘরে ফাপড় আটকে আসছিল, তাই হাওয়া খেতে এলাম। সুরেলা রূপসার হাত ধরে বলে। নেমে আসো রূপসা, তোমার অসুস্থ শরীর কখন মাথা চক্কর দেয়। দেখো আমাদের বাড়িতে মেহমান এসছে। রূপসা আস্তে ধীরে নেমে আসে। সুরেলার আঁচল ধরে এক বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকে যায়। মেয়েটার মুখটা চেনা জানা লাগে। সুরেলা রূপসার কানে ফিসফিস করে বলে। পেয়ারি দামু আছে না, তার মেয়ে গো, কি সুন্দর দেখতে, তাই না? রূপ ওরা কেন এসেছে এখানে? আম্মা বলে পেয়ারি দামু বাজে মহিলা। রূপসা কর্কশ গলায় বলে ওঠে। শুভার রাগ হয়। এবারে সবাই তার মাতাকে অপমান করেছে। সে রাগে রাগে চোখে চেয়ে বলে। মাতে মোটেই বাজে না, তোমাদের বাড়ি সবাই বাজে, তুমি অনেক বাজে। সুবার ছোট্ট প্রতিবাদী জবাবে রূপসার মাথায় চিনচিনে রাগ উঠে বসে। হুট করে বাচ্চা মেয়ের কাজ সমান খোলা চুল দুহাতে ধরে খামচে ধরে চেঁচিয়ে বলে। কাকে বাজে মেয়ে বললি তুই? আমি বাজে মেয়ে? তোকে আমি মেরে ফেলবো। সুবা ভয়ে চিৎকাতে সুরেলা রূপসার হাত ছাড়িয়ে দিতে দিতে বলে। রূপসা বাচ্চা মেয়ে লাগতেছে, ছাড়ো। এই ছাড়ো, এই মেয়ে ছাড়ো। রূপসা সুরেলার কথায় ছেড়ে দেয় তৎক্ষণাৎ। ক্ষণপল পূর্বেই রৌদ্ররূপে ছারখার গোলো এখন শান্ত টটিনি। সুভা ছাড়া পেয়ে দৌড়ে পালিয়েছে। রূপসা সুরেলার দিকে করুণ চোখে চেয়ে বলে। ওই ডাকাত বাজে, আমি বাজে নয় সুরভাবি। বলে রূপসা নিভু নিভু চোখে চেয়ে থাকে, যেন এক্ষুনি ঢুলে পড়বে ঘুমে। সুরেলা বিপদ সংকেত বুঝতে পেরে জাপটে ধরে ছোটখাটো পুতুলকে। এ যেন রূপসা নয়, তুলতুলে বালিশ ধরল। রূপসা সুরেলার কাঁধে তুতনি ঠিকই হেসে বলে। সুরভাবি, তোমার থেকে রিজ ভাইয়া গন্ধ আসে কেন বলো তো? সুরেলা রূপসার কথায় কান্না দিয়ে বলে। খারাপ লাগতেছে? মাথা বিষাইতেছে তোমার? বুকের ভেতর কেমন যেন ধরপড় করছে। আহা করে ঘুমিয়েছিলাম, তাই মনে হয় মশা ঢুকে পড়েছে। সুরেলা বেকল বনে যায়। মেয়েটা পাগল টাগল হয়ে গেল নাকি? সে রূপসাকে সোজা করে দাঁড় করিয়ে কাজ ঝাঁকিয়ে বলে। কি আবল তাবল প্রলাপ বকতাছো? রূপসা গ্যাস দাঁত দেখি নিঃস্বরে হেসে বলে। সুরভাবি, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। সুরেলার মেজাজ চটে যায়। এত আহ্লাদীপনা আচরণ অসহ্যনীয়। সে নিজেকে সামনে বলে। ঘরে চলো রূপসা। ঘরে একা একা ভালো লাগে না, একটা খিটখিট করা বর থাকলে ভালো লাগতো। বাচ্চাদের মতো ঠোঁট ফুটিয়ে বলে রূপসা। সুরেলা ছোট ছোট চোখে যায় রূপসার দিকে। রূপসা এমনিতেই চোখ ঝলসানো, এসব বাচ্চামতে আরো সুন্দর লাগে। তাই বোধহয় বেশি বেশি বাচ্চামো করে। তার মতো শ্যামাঙ্কিনী বাচ্চামো করলে লোকে ধরে মানসিক চিকিৎসালয়ে রেখে আসবে নিশ্চিত। তাহলে বিয়ের ব্যবস্থা করি, কি বলিস পিচ্ছি? ঘটকালি আমার শখের পেশা, জানিসই তো। পুরুষালী ভরট আওয়াজে দুজনে ছাদের দিকে যায়। নওরিজ গম্ভীর মুখে এগিয়ে আসে। রূপসার খিলখিলি হেসে তার বাহু জড়িয়ে বলে। বর কিন্তু মিষ্টি হতে হবে, সুরভাবির মতোই মিষ্টি মিষ্টি, একটু রাগি রাগি। ও চিনভাইয়ের মতো নিম গাছ হলে চলবে না। সুরেলা ভুরু কুটিতে কিঞ্চিত গম্ভীর ভাব। রূপসা যে তার জনাবের বাহু জড়িয়ে রেখেছে। পিচি মেয়ে তো নয় রূপসা, ওর বয়সী মেয়েরা বিয়ে করে স্বামীর সংসার করছে। নরিজ সুরেলার দিকে তাকিয়ে বোতল ললাটে অসন্তোষ
রেখা বুঝতে অসুবিধা হয়নি। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, সুরেলার মতো মিষ্টি আবার রাগিও। সুরেলা, তোমার ভাইয়ের জন্য দেখতে পারো আমাদের পিচ্চিকে। রূপসা চমকপ্রদ চোখে চাই রিজ ভাইয়ের দিকে। সে কি ঠিক শুনলো? কি জানি, শুনে তো ভালোই লাগলো, কিন্তু ভালো লাগলো কেন? শাপলা নামক রমণীর সাথে সিন ভাইয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে, জেনেই বা কেন খারাপ লাগলো? সিন ভাইয়ের অপমানজনক কথার রাগে মরে যেতে ইচ্ছে করলো কেন? মন তাকে নিয়ে বাচ্চার স্বপ্ন দেখছে। রূপসা দোনমনাই ভোগে, তবে সুরভাবির চিটকে পোড়া কথায় গা গতর জ্বলে ওঠে। আলালের ঘরে দুলালি সে। আপনাদের অতি আদরের বোন, কোনো দুলালকেই খুঁজে নিন। আপনার বোন আমার ভাইয়ের সংসার করার ক্ষমতা রাখে না। নরির চোখে হাসে। ভাই বোন একই মাটিতে গড়া। রূপসার মুখটা অপমানে থমথমে হয়ে আসে। সেই সুরে বলে, কি আছে তোমার ভাইয়ের? ওই খিটখিটে মেজাজ ছাড়া আর কিছুই তো নেই। পড়ালেখা টেনে টুনে উচ্চ মাধ্যমিক ফেল। চেহারা চুরতের কথা নাই বলি, গ্যারেজে 2 পয়সা আয় করে, তাতে ভাবে পা জমিনে পড়ে না। রূপসার মনে হলো সে নিজেকে বুঝ দিচ্ছে। শুলার চটে যাও মেজাজ সপ্তম আসমানে। চল শক্ত করে বলে, কারি কারি টাকা পয়সা আর সুরত থাকলেই হয় না, ভালো সচ্ছল মন থাকতে হয়, যা আমার ভাইয়ের আছে। আর রইল পড়ালেখা, শুধু মোটা মোটা বই মুখস্থ শিক্ষিত বাস্তবিক শিক্ষা লাগে। এবার লাগছে ননদ ভাবি, এভাবেই চালিয়ে যাও দুজন। দুজনের মাঝে ফোন কাটলো নওরিজ। রূপসা টলমল চোখে সুরেলার দিকে তাকায়। সুরেলা শক্ত চোখে এক পলক নওরিজের পানে চেয়ে চলে যায় সাত থেকে। তার ভাইকে অপমান করা রূপসার জন্য যতটুকু স্নেহ এই কয়দিনে জমেছিল সব উবে যায় অহংকারী মেয়ে। রূপসা নতমুখে দাঁড়িয়ে ফোঁস করে। নওরিজ রূপসার পানে সূক্ষ্ম চোখে চেয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়ে মানুষের মনে এক, মুখে আরেক, শুনে এসেছি শুধু, আজ দেখেও নিলাম। সে যাই হোক, যা বললি তাই মনে রাখবি। সিনান সালে শুধু ফ্যান্টাসিতে সুন্দর, বাস্তবে তোর জন্য টক্সিক। তাই নিজ আবেগকে ধরে রাখ কটা দিন। তোর মামার বাড়িতে পাঠানোর বন্দোবস্ত চলছে। জেএসসিও সেখানেই দেওয়ার সম্ভাবনা বেশি। মোটামুটি সুস্থ হলে পাঠিয়ে দিব। এসব থেকে 2 দিন দূরে থাকলেই বুঝতে পারবি সব ক্ষণিকের জেদ, না হয় মোহ। রূপসা প্রত্যুত্তর করে না। ভরা চোখে বিষণ্ণতার ঢেউ ভেসে আসে। ছাদের দরজে রওশন ভাইকে দেখে ভীত চিত্র চমকায়। রিজভাইয়ের বাহুতে মুখ লুকিয়ে আড়াল হয়। নরিজ রওশনের দিকে তাকায়, গম্ভীর মুখে বলে, যা বলার বোঝানোর আমি বুঝিয়েছি, আর কোনো কথা নয়। রওশন আর কিছু বলে না, তবে একটু অবাকই হয়। রিজভাই সব জানে, ভালো হয়েছে জেনে গেছে। বোকা মেয়েটা জানেই না যাকে পুষ্পে ফোটা বাগিচা ভাবছে আদতে তা আগুনে লেলিহান শিখা। সামিনা বেগমকে ছাদে আসতে দেখা যায়। ভাবনায় ডুবে নোমান মাহবুব মাথা কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। ওদিকে রমজান চেতে আছে, তার বকর বকর থামার নাম নিচ্ছে না। রওশন দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। নওরিজের আগমনে রওশন ভেতরে এসে বাবার পাশে বসল। নওরিজ বসে না। সেও গম্ভীর ভঙ্গিমা বজায় রেখে পকেটে হাত গুটিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে। নোমান মাহবুব অপমানে বলে, সমাজে মান সম্মান কিছুই বাকি থাকবে না। বাজারি মেয়ে নাকি খান বাড়িতে থাকবে? সমাজে এ নিয়ে কথা উঠলে কি জবাব দেব? কেন থাকছে? কি সম্পর্ক? আব্বা 2 দিন আগে হোক বা পরে, আপনি তাকে অস্বীকার করতে পারেন না। আম্মা, চাচি আম্মা, সুরেলার মতো সেও খানবাড়ির বউ। রিন, ছবি, পিচ্চির মতো সুভাও এবাড়ির কন্যা। নওরিজ গমগমের সুরে বলে ওঠে। রওশন চোয়ালে হাত বুলিয়ে দোনামোনা মনে প্রশ্ন করে, রিজ ভাই, আমি এখনো কনফিউশনে আছি। এই আকামটা কে করলো? বড় চাচা যান, আব্বা নাকি তুমি? ক্লিয়ার করো তো। নওরিজ কটমট চোখে চায়। নোমান মাহবুব পেরেশানির মাঝেও ক্ষীণ হাসে। রমজান মিয়া বিরক্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। রওশনের মুখটা গম্ভীর হয়ে আসে। তাহলে কি বাবা? সে প্রশ্নাত্মক চাহনিতে রিজ ভাইয়ের দিকে চায়। নওরিজ দাঁত কটমট করে বলে, ছোট চাচা যান। রওশন অবাক চোখে চেয়ে শুধায়, সে তো তুর্কিতে, কিভাবে সম্ভব? নওরিজ ভ্রু কুচকে বলে, ছোট চাচা যান?
নরিস তার কথাই জবাব না দিয়ে বাবার দিকে তাকিয়ে বলে, মিনির সাথে অন্যায় হয়েছে, সেসব বলে এখন লাভ নেই। তবে হ্যাঁ, সে তার ন্যায্যটা পাবে। আমি আগেই চাচাজানের সাথে কথা বলেছি, সে ফিরছে শীঘ্রই। ঈদের আগেই সে আসলেই খোলাসা হবে। আপাতত মিনি, সুভা আমাদের সাথেই থাকবে। আমি আম্মার সাথে কথা বলে এসেছি, তিনি স্বাভাবিকভাবেই নিবে আশা করি। আব্বা সে হিন্দু সম্প্রদায়ের, আমরা মুসলিম, তেল জল এক হয়। তাছাড়াও যাত্রাপালায় নেচে কুদে বেড়ানো মেয়ে আমাদের বাড়ির বউ হতেই পারে না। মানছি তাদের ধর্ম ভিন্ন, তারা খুব বড় পাপ করে ফেলেছে। এখন এসব বলে তো পাপ মোচন সম্ভব নয়, আমাদের যে কোনো একটা সমাধানে যেতে হবে। সুভার আদুরে মুখটা দেখেছেন, কি তার ভবিষ্যৎ? নোমান মাহবুব ছেলের কথায় থম মেরে বসে রয়। রওশন ভাবুক স্বরে বসে, তার মাথা এখনো প্রশ্নরা চট পাকাচ্ছে। নোমান মাহবুব কিছু সময় নিয়ে ভেবে বলে, আমরা বাচ্চাটাকে মেনে নেব, আমাদের বাড়িতে আমাদের পরিচয়ই বড় হবে, কিন্তু মিনিকে মানতে বললেন না? যাত্রাপালায় নেচে লোক মাতানো কোনো মহিলাকে খানবাড়ির বউ হিসেবে আমি মানব না। মানে দাঁড়াচ্ছে ফলটা কুড়িয়ে গাছ উপড়ে দিবেন। আব্বা বুঝতে কেন পারছেন না? মিনির এ হাল আপনার ভাইয়ের জন্য। ওরা কিন্তু বেশ সময় একে অপরের সাথে সংসার পেতেছিল। ইভেন সুভা তার বাবার সাথে এখনো কথা বলে। আর আমি বলছি তো, সমস্যা আছে, তার সমাধানও মিলবে। আমি সব সামলে নিব। আপনি ব্যাপারটা আমাকে আগেই জানালে হয়তোবা জল এতদূর গড়াতো না। এখন আপনার কাজ যা হচ্ছে মেনে নেওয়া, বিকল্প রাস্তা আমি রিজ রাখছি না। মাহবুব কি বলবেন ভেবে পায় না। তার প্রতিটা যুক্তির পেছনে ছেলের 101টা যুক্তি দেখে চুপ করে দেবে। তিনি আর কথা বাড়ান না। নরিস বেরিয়ে আসে কামরা থেকে, সোজা নিজ কামরায় গিয়ে দৌড় লাগায়। বারান্দায় বেতের চেয়ারে হাঁটু মেরে বসে কিশোরী বোধা, হাঁটু ছুঁই ছুঁই কালো রেশমি চুলগুলো ছেড়ে দেওয়া। বাতাসের দোলায় মৃদুমন্ত নড়ছে, আঁচলের বর্তিতাংশ মেঝেতে পড়ে আছে অবহেলায়। নরিজ এগিয়ে এসে আঁচল ছেড়ে তুলে দেয়, যদিও মাঝে পরিষ্কার ঝকঝকে, তবুও আঁচল কেন কড়াকড়ি খাবে? লম্বা রেশমি চুলগুলো বলিষ্ঠ হাতে পেঁচিয়ে নিয়ে চেয়ারের হাতলে ঠ্যাস দিয়ে বসল নরিজ। ধন্যবাদ ডার্লিং। সুরেলা ভুরুকুটিতে ভাঁজ ফেলে ঘাড় বাঁকিয়ে শুধায়। কেন? নরিজ চোখ টিপ দিল শুধু। সুরেলা না চাইতেও হেসে দেয়। লোকটা চোখ মারতে জানে না, বাচ্চাদের মতো দু চোখ বুঝে নেয় এইভাবে চোখ মারে না লর্ড সাহেব, এইভাবে চোখ মারে দেখুন। বলে সুরেলা চোখ টিপে দেয়। ক্লান্তিমান কাজল কালো চোখ দুটো যেন রঙে মেতেছে, অধর যন্ত্র দুটোই প্রাণোচ্ছল পায়রা উঠছে। নরিজ মাথায় গাঁটটা মেরে বলে, এটা ইউনিক স্টাইল, বুঝলি? নাচবার না পারলে উঠান বাঁকাই লাগে। মাথা ডোলে বিরক্ত মুখে বলে সুরেলা। নরিজ মাহবুব জল চেপে ধরে বলে, নাক মুখ লাল লাগছে কেন? কাঁদছিলেন নাকি? সুরেলা হা হা করে আধো খোলা চোখে চাই, পরপরই হাসি দেয় জোরে সোরে। আলহামদুলিল্লাহ বলে স্বস্তির শ্বাস ফেলে। আহা কি শান্তি! অনেক সময় ধরে হাসি আসতে নিয়েও আসছিল না, অবশেষে এসেই গেল। সুরেলা তর্জনী আঙ্গুল দিয়ে নাকের ডগায় ডলে দেয়। তবে লাট সাহেবের মুখখানি দেখে পাচারটা জোড়ালো। মুখটা কেমন বানিয়েছে দেখো। নাকে কাঁচা পানি আসে, আর একটু পরপর হাঁচু আসে। বলতে বলতে আবারও হাসি দিয়ে নাক ডলে হাতের তালুতে। নরিজ চোয়াল ছেড়ে হনহনিয়ে ভেতরে চলে যায়। অলস সুরেলা চেয়ারে বসে কোমর বাঁকিয়ে উকি দিল। উদ্ভিদা লাটশেপ গোসলখানে চলে গেল। একটু পর ফিরে বারান্দায় আসে, হাতে সফেদ রুমাল সুরেলার নাকে মুখে চেপে ধরে বলে, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে হয়। সুরেলা রুমাল সরাই মুখ থেকে। নরিজ শিও ভেজা মুখে তোয়ালে ঘষে নিশ্চয়ই সাবান থুকু ফেসওয়াশে মুখ ধুয়ে আইসে। সুরেলা দুষ্টু হেসে জনাবের পেটের শার্ট টেনে নাকের খোঁচা সত্যি মুছে বলে, এমন করেন কেন? বউয়ের ঠোঁটে চুমু খাওয়ানোর সময় হুঁশ থাকে না? হ্যাঁ, ওন হাসি কাশি সর্দিতে নাক ছিটকান। হ্যাঁ, ভালো হইয়া যান।
সাইমুমের আব্বা। সুরের বাচ্চা কি করলি এটা? ইয়াক, ছি। নরিচ চিমটি দিয়ে শার্টটা উঁচিয়ে ধরে। নাকের পানিতে পিচ্ছি অবস্থা। গা ঝাড়ে দিয়ে তৎক্ষণাৎ শার্ট খুলে ছুঁড়ে ফেলে মেঝেতে। সুরেলা মুখ মুচড়ে বলে, আমার বাচ্চা কোন থেকে আইলো? বিয়াই হইল, দিন 20 হইল, এত জলদি বাচ্চা হয় না মিয়া। বাচ্চা হইতে সময় লাগে, আর এত নাক ছিটকানোর কি আছে বুঝি না। টেলা পানি। নরিচ এগিয়ে এসে মুখ চেপে ধরে সুরেলার। কি সব ছিমার্কা কথাবার্তা! একে তো স্যানিটাইজারে 2-3 বার চুবানো উচিত। সুরেলা ওম স্বরে কি যেন ইশারা করে। নরিচ ভুর উঁচিয়ে কি হয়েছে জানতে চায়। সুরেলা চোখ পিটপিট করে জোরে ফোঁত করে শ্বাস ছাড়ে। নাকের কাঁচা পানিতে পরিষ্ট হাত মাখামাখি। নরিচ আতঙ্কিত চোখে চেয়ে মুখটা কেমন রক্তশূন্য হয়ে আসে। সুরেলা মনে মনে মুখ কষে আসছে লাটসেপ খুঁতাগিরি দেখাইতে। নরিচ সুরেলাকে ছেড়ে বড় বড় পা ফেলে কামড়ে চলে যায়। কসলি না করলেই নয়। সুরেলা খিলখিলে সুরে হেসে ওঠে। হাসতে হাসতে পেটে খিল ধরে যাবার উপক্রম। কাজল কালো চোখে জল চিকচিক করছে। রুমালের নাক ডলে হাসি মুখে কামড়ে ফিরে আসে। তার পায়ে নুপুরে তান রুম জুড়ে বাড়ি খায়। আঁচলে বাঁধা চাবির গোছা ঝনঝন শব্দ তোলে। সুরেলা কোচলখানার দরজায় চাপড় মেরে ডাকে, সাইমুমের আব্বা। পানি পড়ার শব্দ বন্ধ হয়ে আসে। ভেজা কাপড় ছেড়ে কোমরে তোয়ালে পেঁচিয়ে নেয় শক্ত করে। গমগমে আওয়াজে সাড়া দেয়। বলুন জনাবা। সুরেলা দরজায় মাথা ঠুকায়। ইস, লোকটা এতটা আদুরে স্বরে সাড়া দেয় কেন? দাঁতে নখ খুঁড়তে খুঁড়তে বলে, আমার না বাড়ির জন্য মন কেমন করছে, কাছেই তো একটু যাই। দরজা খুলে যায় খট করে। দৃশ্যমান হয় বলিষ্ঠ আদু ভেজা অর্ধ উলঙ্গ মানব। সুরেলা এক ঝলক দেখে আঁচলে চোখ ঢাকে। শুধু তোয়ালে পড়েছে, তাও নাভিয়ে বেশ নিচে। লোমশ পাটা হাঁটুর অবধি দেখা যাচ্ছে। নীলজ্জ চওড়া লোমহীন বুকটা দেখলেই তো কাঁপন ধরে। রোজের দিনে কি একটা জ্বালা! আল্লাহর চোখ ও মনের কুচিন্তার হেফাজত দান করুন। বিকেলে ঘুরিয়ে আনবো। বলতে বলতে নরিচ ঘরে ঢুকে আলমারি খুলে। সুরেলা বিড়ালের মতো ঘ্রাণ শুকে। লোকটা মনে হয় সাবান শ্যাম্পু সব ঢেলেছে। এই কোথাকার আজব প্রাণী! এতটা টিপটিপে মানুষ হয়! সে এগিয়ে আসে, তবে সরাসরি তাকায় না জনাবের পানে। এদিক ওদিকে তাকে সাম অবস্থা বজায় রেখে বলে, ওই আজ কিন্তু। থাকার চিন্তা ভাবনা থাকলে যাওয়ার দরকার নেই। সুরেলা বাক্য পূর্ণ করতে দেয় না নরিচ। সুরেলা মুখ মুচাই আবারও। কইছি থাকমু, ভাবছিলাম ভাই নিতে না আইলে যামুই না কোনোদিন। মাইয়া মানুষের মন তো, মনটা আনসান করতেছে। নরিচ প্রয়োজনীয় কাপড় পরে ভেজা তওয়ালে সুরেলার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, জামাইয়ের জন্য মন আনচান করে না? উন্না। মুখ বিকৃত করে সুরেলা সুর তুলে বলে। সুরেলা মুচকি হাসলো। নরিচ গায়ে লোশন মাখতে মাখতে বলে, হাসি ছুটিয়ে দিব, রাতটা হোক শুধু। কিচ্ছু ভুলিনি, বুঝলে ডার্লিং? সুরেলার হাসি ফুস করে নিভে গেল। বিড়বিড় করে তুলোধুনো করে বারান্দায় গিয়ে তোলে মেলে দিয়ে ফিরে আসতেই জনাবের হুকুম, বোতাম লাগিয়ে দাও। আগে কইলে প্যান্টের সেন্টটাও আটকাই দিতাম। মনে মনে বলে তবা কাটায় সুরেলা। একেই বলে সঙ্গদোষে লোহা ভাসে। লোকটার সাথে থেকে থেকে নিজের স্বভাবটাও কেমন লুচু লুচু হয়ে আসছে। সুরেলা মুখোমুখি হয়ে দাঁড়ায়। আঙ্গুলের ভর দিয়ে উঁচু হয়ে শার্টের উপরে বোতাম লাগায়। নরিচ দেখে হাসে। নরিচ চোখে হাসে। ঘরের সফেদ দেওয়াল আর আগের মতো বিরহ কিচ শোনায় না। হাত বাড়িয়ে কপালে ছোট ছোট চুলগুলো কানে পিঠে গুজে দেয়। সুরেলা লাজুক হাসে, চুলের মুঠি ভরে টান দেয়। মৃদুস্বরে চেঁচিয়ে উঠল সুরেলা। নরিচ পুরো উঁচিয়ে গম্ভীর চোখে যায়। সুরেলা মুখ বাঁকিয়ে বলে, সমস্যা কি? আপনি? সুরেলা চোখে চোখ রাখে। নরিচ ললাটে ছোট্ট চুমু এঁকে বলে, সমাধানটাও আপনি? ঘর হতে বেরিয়ে যায় নরিচ। ঘরে যে কোনো সময় বিপদ ধেয়ে আসতে পারে। সুরেলা কিছু দেখে বলে, আরে সাইমুমের আব্বা যান, কোন ঠেন যাইবেন? মাথাটা ভালো করে মুছেন তো নিন। নরিচ পিছু ফিরে না, তবে অধর কোণে এক টুকরো মিষ্টি হাসি চুলের ভাঁজে হাত গলিয়ে বলে, ডার্লিং, শুকিয়ে যাবে, ফিকার নট। রেডি হয়ে থেকো, আমি বিকেলে রেখে আসবো ও বাড়িতে। সুরেলা দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। জনাব
এই তুই তো এই আপনি, আবার হুট করেই তুমিতে, কি নিদারুণ জ্বালা যন্ত্রণা। মন্টু ভাই তার সেরা। সিনরে, আপনি এসবে টানছেন কেন? যখন মারা খাবেন তখন বুঝবেন। মন্টু মিয়া দাড়িবিহীন চোয়ালে হাত বুলিয়ে চমৎকার হেসে বলে, আরে রমজান মিয়া, এত ডরাইলে চলে? সিন তো আমাগরই গেদা, চিন্তা কিসের? ওলা বহুত হিম্মতওয়ালা আর নির্ভীক চিত্তের। রমজান মিয়া মানতে নারাজ, বুঝতে পারছে কেননা কোনো না কোনো গড়বড় হবে, আর এসবে রিজের হাতে আছে বুঝতে বাকি নেই। তবে সে এই ভেবে হয়রান যে মন্টু মিয়ার মতো চতুর লোক এসবে গা ভেজাচ্ছে, যেখানে সিন নিজেই তার স্বেচ্ছাসেবী দলবল নিয়ে মাদক বিরোধী যাত্রা সম্মেলনে মুখ্য ভূমিকায়। সেই চিন নাকি কেক ফ্যাক্টরির কাজে হাত কালো করবে। এখানে যে রিজের চাল আছে তা দুধের বাচ্চা অব্দি বুঝতে পারবে। ভাই, এই আঙ্গুর হক না কি যেন নাম, সেই লোক মাদকের বিরুদ্ধে যে যাত্রাপালার আয়োজন করবে সে আমাদের বাড়িতে গিয়ে উঠেছে, মানে দাঁড়াচ্ছে রিজের সাথে যোগাযোগ আছে। আবার লোকটার সিনের সাথেও ভাব আছে, এতটুকু 10 বছরের বাচ্চাও বুঝতে পারবে। আবার অন্যদিকে শফিল ভাইও কোথা থেকে দামনিকে টেনে আনলো, এখন সেও ঘর বাকিয়ে বসেছে, কখন না বাজ দেয়। রমজানের কথাই মন্টু আবার হাসে। রমজানের পিঠ চাপড়ে বলে, আরে এত টেনশন নিয়ে কেডাই চলে? সালে আমাদের একজন সিন তো হেরেই পোলা, অভাব ভদ্রলোক রে ও জানোয়ার বানাই দেয়। তাই চিন্তা করিস না, সিনান আমার জামিনদারে থাকুক না হয়। রমজান মিয়া সিনানকে এক আনাও ভরসা করেন না। ভরসা তো সে মন্টুকেও করে না। মন্টু আরেক জোচ্ছর, সমাজ সাধারণের চোখে তার মতো ভালো দুটো নেই, তলে কালসাপের চেয়েও বিষধর। রমজান মিয়া প্রসঙ্গ পাল্টে বলে, মতিনের কি করবেন? কালুর মতোই নির্দেশ করবেন নাকি? কালো তো নিরুদ্দেশ হয় নাই, একেবারে না ফেরার দেশে পাড়ি জমাইছে। রিজের টিকিটটাও ধরতে পেরেছে। কুত্তা খুঁজে খুঁজে কিছুই করতে পারেনি, আর না পারবে। যে দুটোকে হাসপাতালে ভর্তি করেছে তাদের ব্যবস্থা শেফালি বুক করবে। সে শুধু সুযোগের অপেক্ষায়। তার মেয়ের জামাইয়ের গলা কাটছে সে, এমনি ছাইরা দিবে নাকি? ভাতিজারে একটু সাবধান কইরো, অহনো সময় আছে। রমজান মিয়া চিকনা চলে দাড়িতে চুলকে হেসে বলে, রিজ আরেক ঘাটতারা কারো কথাই শুনবে না। একটা কথার পিছনে 101টা যুক্তি দেখিয়ে বসিয়ে দেবে। সামনে ব্যক্তি মুখেরা থাকবে না। এখন তো ভাইও ছেলের পক্ষে কথা বলে, এসব থেকে দূর ভাগতে চায়। রিজ ঘরে বসে বসে খায় নাকি? বিসিএস দিয়ে কোথায় যেন চাকরিতে ঢুকেছিল, খোলাসা করে বলেনি, ভাইও জানে না। কয়েক মাস আগেই তো ফিরলো, বলে চাকরি পেয়েছে। না ভাই, রিজাইন দিয়ে এসেছে, বাড়িতেই খামার গড়বে, জমিতে বর্গা চাষ করবে, হ্যান ত্যান। ভাই তো সেই খুশি, ছেলে কাছে থাকবে। সামনে বছর চেয়ারম্যান নির্বাচনের ছেলেকেই বসাবেন। বলতে বলতে রমজান মিয়ার মুখটা রাগে লাল হয়ে আসে। মন্টু মিয়া বাঁকা চোখে তাকিয়ে বলে, কথা তো ছিল তুমি হইবা আমাগর চেয়ারম্যান। দেখ রমজান মিয়া রাগি চোখে তাকি, হাতের রোগ ফুলে উঠেছে। মন্টু মিয়া কুটিল হেসে আশ্বস্ত করে, ধীরে ধীরে সব হবে। লুঙ্গির কাছা মেরে কাঁঠাল গাছে উঠেছে সিনান চালহ। কাঁঠাল একটাও পারেনি, তবে শখানেক ঝাড়ি ইতোমধ্যে শেষ। শান্তি বেগম বিরক্ত চোখে চেয়ে গাছের উপর। শাপলা ফিতেই বাঁধা বেনুনি নেড়ে চেড়ে বলে, এসাল কম পারো, কাঠল পারো, খালি খ্যাক 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 করে, মনে হয় মানুষ না, খ্যাক শিয়াল। বলতে না বলতে মাথায় কাঁঠালের পিছি পড়ে। শাপলা মাথা ডলে চেঁচিয়ে ওঠে। উপর থেকে সিনান পচে যাওয়া কাঁঠালের রোয়া ছুঁড়ে মারে। শাপলা শান্তি বেগমের কাছে নালিশ দেয়, চাষি দেখো, তোমার আকাইরা ছোলের কামকাজ, গাছে খাইতে বসেতে মনে হয় জীবন খাইনি। বাক্য সম্পূর্ণ করার আগে মাথার উপর কাঁঠালের খাল এসে পড়ে। শাপলা কাদো কাদো মুখে চায়। কাঁঠালের আটায় তার চুল আস্ত থাকবে তো, নাকি এই বয়সে ন্যাড়া করতে হবে? সিনান পচে যাওয়া কাঁঠাল নিচে ফেলে বলে, আমার বিউটিফুলের খালগুলো ছিঁড়া দে। শান্তি বেগম কপাল চাপড়ে বলে, তার ছাড়া পোলারে নিয়া কই যাই আল্লাহ, বাসুরে নিয়াই থাকতে হইব, বউ আর জুটতো না।